আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। প্রস্তাবিত চীন বাংলাদেশ করিডোর হলে দুদেশের মধ্যে মাত্র 24 ঘন্টায় আনা নেওয়া যাবে পণ্য। এতে ব্যবসা সাশ্রয় হবে এমনটা মনে করছেন উদ্যোক্তারা। পাশাপাশি চীনের দেয়া শুল্ক সুবিধাও নেওয়া সহজ হবে। তবে নিরাপত্তার বিষয় মাথায় রেখে ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের সঙ্গে সংযোগ করা গেলে ভৌগোলিক কৌশলগতভাবে বাংলাদেশের জন্য ভালো হবে বলছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য মিলিয়ে চীন থেকে অন্তত 2000 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে অন্তত 400টি পণ্যের শুল্ক সুবিধা থাকলেও বার্ষিক রপ্তানি আয় 100 কোটিরও কম। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীনের পক্ষ থেকে করিডোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশের মোট আমদানির 25 থেকে 30% চীন থেকে আসে, যার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট লেগে থাকে। করিডোর হলে সেই জট কমে আসবে, কমবে খরচও। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আমরা নিয়ে আসি, আমাদের আসতে মনে করেন মিনিমাম যদি এলসি থেকে 2 মাসের ভিতরে লাগে আসতে 24 ঘন্টা। আমি যদি 7 দিনও ধরি তাইলে কিন্তু আমার এখানে পুঁজি অনেক কম লাগবে। আমার যে 100 কোটি টাকা র মেটেরিয়াল রাখতে হইতো সেটা 25 কোটি টাকা নেমে আসবে। যে সড়ক পথে যদি কোনো জিনিস আসে সেটার কিন্তু সবসময় আপনার ভাড়া কম হয়। একটা উন্নয়নশীল দেশের যখন যোগাযোগ স্থাপন হবে, এর মধ্য দিয়ে উভয় দেশের অর্থনীতিতে একটা অনেক বড় গতিশীলতা আসবে। যে পণ্য আমাদের দেশে আমদানি হবে তার উৎপাদন খরচ কমে যাবে। আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্যের ডিউটি ফ্রি, কোটা ফ্রি চায়না দিয়েছে, এই পণ্যগুলো আপনার আরও খরচ কমে যাবে। এলসি সহ চীন থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি রপ্তানিতে সচরাচর 2 মাস সময় লাগে। এ কারণে আম, কাঁঠাল সহ বেশ কিছু নিত্যপণ্য রপ্তানি করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা বলছেন, করিডোর হলে অল্প সময়ে এসব ফলও রপ্তানি করা যাবে। ফল কিন্তু ধরেন আমাদের জাহাজে পাঠানো সম্ভব না, নষ্ট হয়ে যাবে। প্লেনে পাঠাতে অনেক ভাড়া, যার জন্য আমাদের থেকে আম কাঁঠাল যাচ্ছে না। এই পণ্যগুলা, কৃষি পণ্যগুলা কিন্তু চীনের বাজারে ভালো বাজার পাবে এই যে সড়ক যোগাযোগ হলে। এখানে ট্যুরিজম, বিভিন্ন ধরনের বিনিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল হাব, কালচারাল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলোও এই করিডোরে এটা হতে পারে। এর আগেও চীনের সঙ্গে ভারত ও মায়ানমারের করিডোর হওয়ার কথা ছিল, নানা কারণে সেটি হয়নি। মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের সহজ সংযোগ প্রস্তাবিত এই করিডোর ভূমিকা রাখবে, যাতে উপকৃত হবে বাংলাদেশও। করিডোরটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। এশিয়াতে এবং বিমস্টেকে কিন্তু যে মাস্টার প্ল্যান আছে, সেখানে কিন্তু একটা ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের কথা বলা আছে। সো এগুলো যদি হয় তাহলে আমরা কিন্তু কানেক্ট করতে পারি। এটাকে আমরা একটা প্যান এশিয়ান মাল্টি মডেল কানেক্টিভিটির অংশ হিসাবেও আমরা এটাকে দেখতে পারি, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে। ট্রান্সপোর্ট করিডোরকে ইকোনমিক করিডোরে রূপান্তরে এর সঙ্গে নতুন সড়ক ও অবকাঠামো নির্মাণেরও পরামর্শ দেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। অক্টোবরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সচিব বললেন, দিনক্ষণ ঠিক হয়নি, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলেই তফসিলের সময় নির্ধারণ হবে। এ মাসেই ভোট কেন্দ্র চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেবে ইসি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলের প্রভাব যেন না থাকে, সেদিকে কমিশনকে সতর্ক থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। বিএনপি সরকার গঠন করার পর এবার প্রথম স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে জানা গেছে, অক্টোবরের প্রথম দিকেই নির্বাচন শুরু হবে। সে লক্ষ্যে আগাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানালেন, তফসিলের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। এবার দলীয় ব্যানারে নির্বাচন হবে না, কাজে আচরণবিধিতে কিছু পরিবর্তন আসবে। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং সিটি কর্পোরেশন, এর আইন যেগুলো আছে সময়ের সাথে সাথে একটু রিভিউ করা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। লজিস্টিক্স আমাদের প্রিপারেশন আছে, সংযোজন করতে হবে প্রতীক তালিকায়, কারণ আমাদের এখন জানা মতে হচ্ছে 119টা প্রতীক আছে। জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে জানালেন সচিব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে একটা রক্তপাতহীন, জাল ভোটবিহীন, ব্যালট বাক্স ছিনতাইবিহীন এরকম একটা করেছে, তো আমরা এটাও করব। আপনারা নিঃসংকোচে ভোটে অংশগ্রহণ করেন, নিঃসংকোচে ভোট দেন এবং খুশি মনে বাড়ি ফিরে যাবেন।
সহিংসতা আমরা চাই না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন সরকারি দলের প্রভাব যেন না থাকে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ রাখতে হবে নির্বাচন কমিশনের। সেই সঙ্গে সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একটা রাজনৈতিক দলের আন্ডারে যখন নির্বাচন হয় তখন প্রভাবকে তুমি কিছুতেই এড়াতে পারবে না, কারণ ছোট জায়গায় সবাই জানে কে কোন পার্টি করে। কিছু কিছু পার্টিকে নিষিদ্ধকরণও করা হয়েছে। এখন তারা কোন রূপে কিভাবে এসে যে নির্বাচনে দাঁড়াবে, নির্বাচন কমিশনের এমন একটা উপায় বের করা উচিত যেখানে পলিটিক্যাল পার্টির কোনো রকমই হস্তক্ষেপ কিংবা প্রভাব থাকবে না। আমরা দেশে গণতান্ত্রিক চর্চা রাখতে চাই কি রাখতে চাই না, এইটা যদি পলিটিক্যাল পার্টি এবং এখনকার বর্তমান সরকার যদি বুঝতে পারে, একদম নিরপেক্ষভাবে রাখতে পারে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বছরের শেষে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। পরীক্ষার আগেই ঝরে পড়ছে হাজারো স্বপ্ন। এবারের HSC পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 34% অংশ নিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অনুপস্থিতি কি হঠাৎ করে? পরিসংখ্যান বলছে না। গত 5 বছরেও এই হার ছিল গড়ে 20 থেকে 29% ঘরে। ধারাবাহিকভাবে এই উচ্চতার কেন বাড়ছে তা নিয়ে অবশেষে টনক নড়েছে মন্ত্রণালয়ের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্যার গভীরতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। খোঁজা হচ্ছে স্থায়ী সমাধান। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালে HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী। 2026 সালের চলতি HSC পরীক্ষায় অংশগ্রহণে ফর্ম পূরণ করেছে মাত্র 9.5 লাখ। অর্থাৎ মাঝপথেই হারিয়ে গেছে প্রায় 5,500 শিক্ষার্থীর স্বপ্ন। এবছর ঝরে পড়া এই হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2022 সালে উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার ছিল 21%, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 29.86%। তবে 2024 সালে কিছুটা কমে 29% পৌঁছলেও 2025 সালে পুনরায় বেড়ে দাঁড়ায় 29.30%। চলতি বছরের পরীক্ষায় শিক্ষার্থীদের প্রায় 36%ই পরীক্ষার টেবিল থেকে ছিটকে পড়েছে, যা গত বছরের তুলনার চেয়ে প্রায় 7% বেশি। উচ্চশিক্ষার গণ্ডির ছোঁয়ার আগেই কেন ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, এর নেপথ্যে অর্থনৈতিক সংকট, বাল্যবিয়ে এবং কর্মসংস্থানের তাগিদ সহ অন্যান্য বিষয়। মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না। এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়। এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের। এই সংকট থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা মানে ভীতিমূলক এত বড় পরিসংখ্যান। 54% চলে গেছে টেকনিক্যালি, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলো অ্যাড্রেস করতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমাতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ সহ নানামুখী শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করবে বলে জানান শিক্ষামন্ত্রী। যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। সরবরাহ সংকটের কারণে বাজারে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে। কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি 280 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা বাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য সবজির দামে খুব একটা তারতম্য না থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দামের সামান্য পরিবর্তনও মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলছে। সরকার নিয়মিত তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখবে বলে প্রত্যাশা তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, জানাবেন নিত্যপণ্যের দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, সকাল থেকে আমরা রাজধানীর কারওয়ান বাজারে
অবস্থান করছি এবং কারওয়ান বাজারের যে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি নিত্যপণ্যের যে বিভিন্ন পণ্য রয়েছে সেগুলোর দাম তেমন একটি বাড়েনি, তবে দাম বেড়েছে মুরগির। এখানে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির কথা যদি বলি, প্রতি কেজিতে 20 টাকা করে এই মুরগির দাম বেড়েছে। এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বিক্রেতারা বলছেন যে বর্তমানে বিভিন্ন অঞ্চলে গরম বাড়ার কারণে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। মূলত যারা খামারি রয়েছেন এবং ব্যবসায়িক পর্যায়ে এই বিভিন্ন ধরনের দামটা বেড়েছে এবং দাম বাড়ার মূল কারণ বলছেন যে সরবরাহ কম এবং এই যে গরম বেশি হওয়ার কারণে তারা নতুনভাবে মুরগি যে রাখা, সেই রাখার একটু নিশ্চয়তা নিচ্ছেন না, তারা এই ঝুঁকিটা নিচ্ছেন না, যেহেতু গরমের কারণে মুরগি অস্বস্তিতে পড়ে এবং অনেক সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এবং আমরা রাজধানীর যে কাঁচা বাজার আছে সেখানে আমরা গিয়ে দেখেছি যে এখন পর্যন্ত নিত্যপণ্যের যে দাম সেগুলো স্বাভাবিক রয়েছে, তবে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে এবং ক্রেতারা যারা বলছেন যে বাজেট পরবর্তী যে সময়, সেই সময়ে যে একটা আশঙ্কা থাকে নিত্যপণ্যের দাম বাড়ার, সে দাম বাড়ার এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি। এবং আমরা জানি গত মঙ্গলবার যে বাজেট পাস হয়েছে, এরপরে এখন পর্যন্ত যেহেতু কোনো প্রভাব পড়েনি, যারা ক্রেতা রয়েছেন তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব সরকার সব কিছু যাতে তদারকি করে এবং বাজার নিয়মিত তদারকির মাধ্যমে এই যে বিভিন্ন নিত্যপণ্যের দাম সেগুলোর দাম অনেকটা কমে আসবে বলে তারা আশা করছেন। এবং বিক্রেতারাও বলছেন যে সরবরাহ যদি সঠিকভাবে থাকে তাহলে তারা এই যে বাজারের বিভিন্ন পণ্যের দাম সেটিকে তারাও একটা স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু কারওয়ান বাজার ঘুরে দেখতে পেরেছি, বাজারের নিত্যপণ্যের দামে বিক্রেতা এবং ক্রেতা সবার মাঝে একটা স্বস্তি বিরাজ করছে। এই ছিল আজকে আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি। আজ সকাল 10টায় শুরু হবে এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রোমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। দুই প্যানেলের পাশাপাশি বিভিন্ন পদে কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু হয়েছে চট্টগ্রাম বন্দরে। এখন থেকে পণ্য ডেলিভারিতে থাকছে না ম্যানুয়াল কাজ। ডেলিভারি অর্ডার আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে পেপারলেস হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল প্রতিটি ধাপ সম্পূর্ণ পর্যায়ক্রমিক হবে। পূর্ববর্তী ধাপ সফলভাবে সম্পূর্ণ ও যাচাই হলে তবেই পরবর্তী ধাপটি স্বয়ংক্রিয়ভাবে আনলক হবে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন। সিলেটের সাদা পাথরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক চিকিৎসক সুব্রত সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে টানা 15 ঘন্টার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল ও পুলিশ। নিহত সুব্রত লক্ষ্মীপুরের রামগতির বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে সাদা পাহাড়ের বিজিবি ক্যাম্প এলাকায় নদীতে গোসল করতে নামেন তিনি। প্রবল স্রোতে 3 বন্ধু ভেসে গেলেও 2 জন তীরে উঠতে পারেন, তবে তলিয়ে যান সুব্রত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ উদ্ধার অভিযান শুরু করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোররাতে উপজেলার জৈনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুরের সোলেমান শিকদার ও ঢাকার কেরানীগঞ্জের কাউসার হোসেন। পুলিশ জানায় 4 বন্ধু 2টি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে 2 বন্ধুর মৃত্যু হয়। হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছে। শেকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন, এই ভাবনাকে ধারণ করে অনুষ্ঠিত হল মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমরো এর 5ম আসর। গেল রাতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিল এর টাইটেল স্পন্সরশিপে আয়োজিত হল এই অনুষ্ঠান।
এবারে প্রতিপাদ্য ছিল ব্যাক টু অরিজিন, যেখানে 90-এর দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়। এবার আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট 24টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং কমেডি, কন্টেন্ট ক্রিয়েশন, এন্টারটেইনমেন্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট প্রোডাকশন, ডান্স, ফ্যাশন ডিজাইনার, ইন্সপায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট এই 8টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।